বাঁচাও বাঁচাও, ডাকাত ডাকাত। चुप साले, ज्यादा चिल्लाई तो जान से मार दूंगा। तू मुझे एक चीज बता, उस औरत को मारा क्यों? मतलब हाथ पा बेंधे रखते पारतिस, लेकिन मारा क्यों? साली बहुत चिल्ला रही थी, इसलिए फेंक दिया ऊपर से। নমস্কার, আমি প্রেক্ষা। ফ্রেন্ডস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশের রোমহর্ষক ক্রাইম সিরিজ ক্রাইম ক্রনিকলসের দ্বিতীয় এপিসোডে আপনাদের স্বাগত। কাঁচরাপাড়ায় মার্কেটের ঠিক উপরেই বড় চারতলা বাড়ি বানাচ্ছিলেন সোনার দোকানদার বিমল দাস। একতলায় সোনার দোকান, দোতলা আর তিনতলায় কাঠের কাজ চলছিল। চারতলায় বিমল থাকতেন সপরিবারে, শ্রী চন্দনা দেবী আর 2 ছেলে মেয়েকে নিয়ে, 8 বছরের বিদ্যুৎ এবং 18 বছরের অনিন্দিতা। চারতলায় বিমলদের থাকার অংশটার পাশের অনেকটা জায়গায় তখনও খোলা ছাদ। এই সেই বাড়ি যেখানে 2008-এর 21শে ফেব্রুয়ারির রাতে নেমে এসেছিল সেই নৃশংসতার ঢোল। বিমলরা তখন ঘুমোচ্ছেন। বাসের ভাড়া বেয়ে ছাদ হয়ে ঘরে ঢুকে পড়েছিল ডাকাতরা। তাদের দেখে ভয়ে চিৎকার করে ওঠেন চন্দনা দেবী, আর তখনই তার মুখ চেপে ধরে ডাকাতরা। ছেলে 8 বছরের বিদ্যুৎ তখন ভয়ে বাবাকে জড়িয়ে ধরে সবটা দেখছিল। তারপর যা হলো তা আপনারা শুরুতে শুনেছেন। ডাকাতদের একজন বিমল বাবুর বুকে একটা বন্দুক ঠেকিয়ে বলল, दुकान की चाबी दो जल्दी, नहीं तो जान से मार डालूंगा। বীজপুর থানা থেকে মাত্র 200 মিটার দূরত্বেই ঘটে গিয়েছিল এই বেপরোয়া খুন, সঙ্গে বিমলবাবুর সোনার দোকানের ডাকাতি। দিনভর অবরোধ, মিডিয়ার হইহল্লা এবং মানুষের বিক্ষোভ, এই সমস্ত কিছুকে কাটিয়ে যখন অবিভক্ত উত্তর 24 পরগনা জেলার এসপি ক্রাইম সিনে পৌঁছলেন, দেখলেন বছর 40-এর এক মহিলার একটা নিথর দেহ পড়ে আছে মাটিতে। মাথা প্রায় চুরমার হয়ে গিয়েছে অত উপর থেকে মাটিতে আছড়ে পড়ার আঘাতের তীব্রতায়। এভিডেন্স বলতে বেসিক্যালি 3টে জিনিস পাওয়া গেল। এক, ফ্রিজের ওপরে একটা তেলের শিশি, যার গায়ে খুব অস্পষ্ট 2টো শব্দ পড়া যাচ্ছে, উত্তরপ্রদেশ আর হিমতাজ। শিশির মুখ খুলতেই একটা তীব্র বিকট গন্ধ পাওয়া গেল। 2, গয়নার দোকানের ওয়ার্কশপের কোণে 2টো শাবল আর একটা পলিথিন ব্যাগ। আর 3, দোকানের আলমারির পাশে একটা ভাঁজ করা ম্যাপ, যে ম্যাপে আঁকা আছে বিমলবাবুর 4তলা বাড়ির বিস্তারিত নকশা। এটা বুঝতে শার্লক হোমস বা প্রদোষ মিত্র হওয়ার দরকার পড়ে না যে এমন কেউ এই নকশাটা বানিয়েছে যে এই বাড়িটার প্রত্যেকটা ইঞ্চির সঙ্গে ভীষণ ভালোভাবে পরিচিত। ইনসাইড জব। এই নৃশংস খুনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে। জেলার বাছাই করা অফিসারদের নিয়ে এসপি তৈরি করেছিলেন স্পেশাল ইনভেস্টিগেটিং টিম বা সিট। সব মিলিয়ে পুলিশের তখন ত্রাহি ত্রাহি অবস্থা। ঘটনার মাত্র 3 দিনের মাথায় বদলি করে দেয়া হয়েছিল আইসি বীজপুরকে। নতুন আইসি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সিআইডিতে বহু জটিল কেসের সমাধান করা ইন্সপেক্টর প্রবীর সান্যাল। সব মিলিয়ে খুব কমন কয়েকটা প্রশ্ন উঠে আসছিল। 1, বিমলবাবুর বাড়ির নকশা ডাকাতদের কাছে ছিল, তার মানে খুব পরিচিত কেউই এই নকশাটা তৈরি করে দিয়েছে, কিন্তু কে? 2, মেয়ে পাশের ঘরে ঘুমোচ্ছিল, কিন্তু এই ঘরে মা খুন হয়ে গেল অথচ সে কিছুই টের পেল না, সত্যিই কি তাই? আর 3, বিমল বাবুর ফোনটা ডাকাতরা নিল না, কিন্তু চন্দনা দেবীর মোবাইলটা নিয়ে গেল, কেন? আর 4, ডাকাতদের একজনের গায়ে একটা গুলি ভর্তি বেল্ট আড়াআড়ি ভাবে লাগানো ছিল, দেখতে শোলের গব্বর সিং এর বেল্টের মতো। ডাকাতদের কয়েকজন হিন্দিতে কথাও বলছিল আর বাকিরা বাংলায় কথা বলছিল। তাদের মুখ ঢাকা ছিল মাস্কে।
তার মানে মূল গ্যাংটা ভিন রাজ্যের, হয়তো উত্তরপ্রদেশের। তার কারণ বিমলবাবুর বাড়ি থেকে ওই যে তেলের শিশি পাওয়া গিয়েছিল, তাতে হিন্দিতে দুটো লেখা পাওয়া গিয়েছিল, উত্তরপ্রদেশ আর হিমতাজ। কিন্তু ভিন রাজ্যের একটা সম্পূর্ণ আনকোরা গ্যাংয়ের পক্ষে কোনো স্থানীয় দুষ্কৃতীদের সাহায্য ছাড়া এত বড় একটা অপারেশন করা এক প্রকার অসম্ভব। তার মানে যাদের মুখ ঢাকা ছিল, যারা বাংলায় কথা বলছিল, তারা নির্ঘাত লোকাল ক্রিমিনাল। লোকাল কানেকশন খুঁজে বার করতে আমাদের নেবারিং জেলাগুলোর উপর মূলত ফোকাস করতে হবে। কিন্তু মোট 8টা রেড পার্টি থাকবে। এই সমস্ত কিছুর দায়িত্বে থাকবেন এসডিপিও ব্যারাকপুর সুমনজিৎ রায়। 21শে ফেব্রুয়ারি ঘটনার দিন ভোর থেকে পরের 72 ঘন্টার মধ্যে পুলিশ চষে ফেলেছিল হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা। কমপক্ষে 20 থেকে 22 জন সন্দেহভাজন ব্যক্তিকে তুলে আনা হয়েছিল, যারা দাগি ক্রিমিনাল হিসেবে পরিচিত। কিন্তু এদের কারোর বিরুদ্ধেই কোনো রকম ক্লু পাওয়া যাচ্ছিল না। সোর্সের দেওয়া খবরের ভিত্তিতে ঘোলা থানার একটা তালাবন্ধ ভাড়া বাড়িতে রেড করা হলো। গ্রেপ্তার করা হলো 6 জনের একটা গ্যাংকে। এই কেসের প্রথম অ্যারেস্ট। সারপ্রাইজিংলি গ্যাংটার কাছ থেকে দুটো দেশি পিস্তল আর 4টে শাবলের পাশাপাশি গব্বর সিং এর বেল্টের মতন দেখতে একটা গুলি ভর্তি বেল্ট উদ্ধার হলো, যেমনটা ওই ডাকাত দলের একজনের গায়েও ছিল। মিলল প্রথম ব্রেক থ্রু। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও লুঠের কোনো জিনিস কোথাও খুঁজে পাওয়া গেল না। তাছাড়া গ্যাংটার ছবি দেখেও বিমলরা কাউকেই আইডেন্টিফাই করতে পারলো না। প্রত্যেকের টাওয়ার লোকেশন নিয়ে দেখা গেল ঘটনার দিন ক্রাইম স্পটের ধারে কাছেও নেই ওদের ফোনের অবস্থান। তাহলে এরা কি আসল আসামি নয়? হিসেব মিলছিল না। গোলমাল যে একটা কিছু আছে তা বোঝা গেল ডাকাতির 1.5 মাস পর। নমস্কার, চন্দনা দেবীর হারিয়ে যাওয়া ফোন থেকে মালিকের ফোনে একটা অদ্ভুত SMS এসছে স্যার। প্লিজ হেল্প মি, আই এম ইন ডেঞ্জার। কিছুই বুঝতে পারছি না স্যার, কে হেল্প চাইছে, হু ইজ ইন ডেঞ্জার। একটু থানায় আসুন স্যার, দোকানের মালিককে বসিয়ে রেখেছি। থানায় যাওয়ার মিনিট 5-এর মধ্যেই ব্যাপারটা জলের মতন পরিষ্কার হয়ে গেল এসডিপিও সুমনজিৎ বাবুর কাছে। শিরায় উপশিরায় যেন 100 মিটার স্প্রিন্টের ছটফটানি টের পেলেন এসডিপিও, ওই যাকে বলে অ্যাড্রিনালিন রাশ। সঙ্গে সঙ্গে ফোনে ধরলেন এসপিকে। গুড মর্নিং স্যার, ফাইনালি লিড একটা পাওয়া গেছে, একদম ডেফিনিট লিড। ডেফিনিট বলতে কি লিড? চন্দনা দেবীর যে ফোনটা ডাকাতরা নিয়ে গিয়েছিল, সেই ফোনটাতে একটা অভিনব ফিচার ছিল, মোবাইল ট্র্যাকার টেকনোলজি। ফোন চুরি গেলে বা খোয়া গেলে সেই মোবাইলে অন্য কোনো নতুন সিম ভরে সেটাকে চালু করার চেষ্টা করলেই সেই নতুন নাম্বার থেকে ওই মোবাইলে আগের থেকে সেভ করা একটা নাম্বারে একটা SMS চলে যাবে, প্লিজ হেল্প মি, আই অ্যাম ইন ডেঞ্জার। এই মোবাইল ট্র্যাকার টেকনোলজিতে ওই SMS এর মাধ্যমে শুধু যে নতুন সিম নাম্বারই যাবে তা নয়, চলে যাবে মোবাইল ফোনের IMEI নাম্বারও। এই টেকনোলজির বিষয়টা যে দোকান থেকে মোবাইল ফোনটা বিমলবাবু কিনেছিলেন, সেই দোকানের মালিক তাকে অনেক উৎসাহ ভরে সেটা বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু যেহেতু বিমলবাবু সেই সময় পুরো বিষয়টা ভালো করে বুঝে উঠতে পারেননি, তাই তিনি দোকানের মালিককে বলেন, আপনি তো পাড়ারই লোক, আপনি বরং আপনার নাম্বারটা ওই মোবাইলে সেভ করে দিন। তাই করা হয়েছিল। ওই মোবাইলে নতুন সিম নাম্বার থেকে ওই মেসেজটা চলে আসে, প্লিজ হেল্প মি, আই অ্যাম ইন ডেঞ্জার। সঙ্গে সঙ্গে আমরা ওই নতুন সিম নাম্বারের সাবস্ক্রাইবার ডিটেলস রেকর্ড নিই এবং তার সাথে সাথে টাওয়ার লোকেশনও ট্র্যাক করি। দেখা যায় যে ওই নতুন নাম্বারটা চালু হয়েছে উত্তরপ্রদেশের বদায়ু ডিস্ট্রিক্টে। সেখানে ধান্যপুরা বলে একটা জায়গা আছে, যার ধারে পাশে এই লোকেশনটা ঘুরপাক খাচ্ছে। নতুন সিম নাম্বারটা নেওয়া হয়েছে বাদাম সিং বলে একজনের নামে। কল ডিটেলস চেক করে দেখা গেল বাদাম সিং এর ওই সিমটা থেকে প্রত্যেক দিন নিয়ম করে 7-8 বার করে ফোন করা হচ্ছে 2টো নম্বরে। ডিটেলসে উঠে এলো 2টো নাম,
অনিন্দ ঘোষ এবং সুকান্ত রুইদাস। অনিন্দ আর সুকান্তের বাড়ি চিহ্নিত করে চালু হলো নজরদারি। দুটো টিম ফর্ম করা হলো। ইন্সপেক্টর প্রবীরের নেতৃত্বে একটা দল গেল উত্তরপ্রদেশের বদায়ুতে, আর আমরা নজর রাখলাম অনিন্দ আর সুকান্তের বাড়ির ওপর। স্পটে পৌঁছে জানা গেল সিমের মালিক আদৌ বাদাম সিং নয়। বাদাম সিংও অবশ্য একজন ডাকাত, তবে সে বর্তমানে জেলে আছে। ফোনটা শিশুপাল বলে একজন ব্যবহার করছে। এই শিশুপালও একজন নোটোরিয়াস ক্রিমিনাল। পুলিশ তককে তককে ছিল। গ্রামের বাইরে বেরোতেই পুলিশের জালে, এবং সেখানেই শিশুপাল বধ। পকেট থেকে উদ্ধার হলো চন্দনা দেবীর সেই মোবাইল। উচ্ছ্বসিত প্রবীর ফোন করলেন পুলিশ সুপারকে। স্যার নমস্কার, মিশন সাকসেসফুল স্যার। প্ল্যান মাফিক আমরা রাত 11:30 নাগাদ পৌঁছে যাই সুকান্তর বাড়িতে। সুকান্তর ফোনে যে নাম্বার ছিল সেই ফোন নাম্বারের সাথে কিন্তু শিশুপালের সঙ্গে নিয়মিত যে নাম্বার থেকে যোগাযোগ হতো তার কোনো মিল পাওয়া যায় না। সুকান্তকে নিয়ে আসা হয় থানায়। অনিন্দও কিন্তু বারবার বলতে থাকে যে তার কাছে একটাই ফোন নাম্বার এবং আর কোনো ফোন নেই। তাহলে মিশন সাকসেসফুল তো অনেক দূরের কথা, মিশনটা যেন শুরু হয়েছিল সবে। ভুতুড়ে সিম রহস্যের জট শেষমেশ খুলল রাহুলকে জেরা করে। কে এই রাহুল? কাস্টমার অ্যাপ্লিকেশন ফর্ম ডিটেলস থেকে জানা গিয়েছিল ধনেখালির একটা কমন এজেন্সি থেকে এই দুটো সিমই বিক্রি হয়েছে। ওই এজেন্সিরই মালিক ছিল রাহুল। পুলিশের জেরার মুখে রাহুল জানালো যে সমস্ত লোকজন সিম কেনার সময় প্রয়োজনীয় ডকুমেন্টস দিতে চায় না, তাদেরকে সে অন্য কারোর ডুপ্লিকেট ডকুমেন্টস দিয়ে ডাবল দামে সিম বিক্রি করে। এই কারবার সে বহুদিন ধরেই চালাচ্ছিল। অনিন্দ আর সুকান্তর ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটেছিল। তারা দুজনেই ঘটনাচক্রে রাহুলের দোকান থেকে দুটো সিম কিনেছিল। তাদের এই ডকুমেন্টস জাল করেই রাহুল বিক্রি করেছিল সিম দুটো অন্য দুইজনকে। কারা এই অন্য দুজন? জেরায় রাহুল আরো জানালো সে এই দুজনকে খুব ভালোভাবেই চেনে। ধনেখালির 10 খরায় রাহুলের বাড়ির পাশে একটা বাড়ি ভাড়া নিয়ে বেশ কিছুদিন ধরে 7-8 জন হিন্দিভাষী লোকজন ব্যবসার কাজে বসবাস করছে। তাদের মধ্যে থেকেই দুজন এই সিম দুটো কিনেছিল। ব্যাস, আর দেরি কিসের? এবার স্রেফ জাল গুটিয়ে আনার অপেক্ষা। পরিকল্পনা মাফিক বাড়িটায় একবার রেকি করে আসলেন গিয়ে এসডিপিও সুমনজিৎ এবং তার টিম। জনবহুল এলাকার মধ্যে বাড়ি, ঢোকা বেরোনোর একটাই দরজা। দরজায় কড়া নাড়তেই এক মাঝবয়সী লোক দরজাটা খুলল। তৎক্ষণাৎ নাকে যে তীব্র গন্ধটা ছিটকে এলো তাতে সুমনজিৎ বুঝে গিয়েছিলেন তিনি ঠিক জায়গায় এসে পড়েছেন। অবিকল সেই হিমতাজ তেলের উৎকট গন্ধ। বাবুলাল সিং, গণপত রাম, প্রেমলাল, ভগবান সিং, বনওয়ারি সিং, বলবীর সিং আর সতীশ গৌতম, এই নামের 7 ডাকাতকে গ্রেপ্তার করলো পুলিশ। সঙ্গে উদ্ধার হলো 4টে শাবল, 2টো বন্দুক, 3টে ওয়ান শটার, 2টো 9mm পিস্তল, আর খাটের নিচে গোটা 4 জং ধরা ট্রাঙ্ক থেকে মিলল প্রচুর প্রচুর সোনার উপর গয়না। সেই গয়না যার ছবি মিলে যাচ্ছিল বিমল দাসের বর্ণিত খোয়া যাওয়ার গয়নার তালিকার সঙ্গে। কেস ডিটেক্টেড। কে ছিল মাস্টারমাইন্ড? জানতে হলে ফিরে যেতে হবে বেশ কিছু মাস আগে। শ্রীকান্ত দে হরিপালে একটা ছোটখাটো সোনার দোকান আছে, তার সঙ্গে চোরাই কারবারি। ওই শ্রীকান্তরই খুব ঘনিষ্ঠ এক বন্ধুর বাড়ি ছিল কাঁচরাপাড়ায়। বন্ধু সূত্রেই শ্রীকান্তর আলাপ হয়েছিল বিমলের সঙ্গে। ছোট্ট একরত্তি দোকান থেকে বিমল দাসের 4 তলা বাড়ি আর এত বড় শোরুম, ওয়ার্কশপ, এসব ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায় শ্রীকান্তর কাছে। যদি কোনোভাবে বিমলের এই দোকানটা লুট করা যায় তাহলে মালামাল হয়ে যাবে সে। কমপক্ষে 20-25 লাখের গয়না তো হবেই। ব্যাস, তারপর লাইফ সেট। শ্রীকান্ত অপেক্ষা করতে থাকে সুযোগের। সুযোগ শীঘ্রই এলো। শ্রীকান্তের হরিপালে এক প্রতিবেশী ছিল, তার নাম রামলোচন। এই রামলোচন উত্তরপ্রদেশের ধানুপুরার বাসিন্দা। এই রামলোচনেরই পাড়ার বাসিন্দা ছিল শিশুপাল। এই শিশুপাল একদিন ঘুরতে আসে হরিপালে রামলোচনের বাড়িতে, আর তখনই
রামলোচন নিজে শিশুপালের সঙ্গে আলাপ করিয়ে দেয় শ্রীকান্ত। ব্যাস, চোরে চোরে মাস্তুতো ভাই হতে বেশি সময় লাগে। এরপর শ্রীকান্ত বিমলবাবুর বাড়ির একটা ব্লুপ্রিন্ট বানিয়ে দিয়েছিল শিশুপালদের। পাশাপাশি তাদের থাকার জন্য ধনেখালিতে একটা ভাড়া বাড়ির ব্যবস্থাও করে দিয়েছিল শ্রীকান্ত নিজেই। তবে ভিন রাজ্যের একটা আনকোড়া গ্যাংয়ের পক্ষে এত বড় একটা অপারেশন করা সহজ কাজ নয়, তাই কোনো রিস্ক নিতে চায়নি শ্রীকান্ত। শিশুপালদের তাই পরিচয় করিয়ে দিয়েছিল সূর্যের গ্যাংয়ের সাথে। সূর্য অর্থাৎ যার বাড়ি থেকে পাওয়া গিয়েছিল সেই গব্বর সিং এর মতো গুলি ভর্তি বেল্টটা। এরপর আসে সেই নৃশংসতার পর। কেন চন্দনা দেবীকে খুন করা হলো? উত্তরে ডাকাতদের একজন বাবুলাল নির্বিকারভাবে বলেছিল, साली बहुत चिल्ला रही थी इसलिए फेंक दिया ऊपर से। ফেক দিয়া। ভাবুন একবার, একটা দেশলাইয়ের বাক্স কিংবা একটা জলের বোতলের মতন একটা চারতলা থেকে গোটা জলজ্যান্ত মানুষকে ছুঁড়ে ফেলে দেয়া হলো তার 8 বছরের ছেলের সামনে। এত হইচইয়ের ভেতর চোরাই গয়না বিক্রি করতে গেলে পুলিশ জেনে যেতে পারে, এই আশঙ্কায় শ্রীকান্ত থেমে গেছিল কিছুদিন। কিন্তু নামি ব্র্যান্ডের মোবাইল ব্যবহারের লোভ কিছুতেই সামলাতে পারল না শিশুপাল। তাই ঘটনার মাত্র মাস দেড়েক পরেই নিজের সিমটা চন্দনা দেবীর মোবাইলে ভরে চালু করেছিল ফোন। ভাগ্যিস মোবাইলটার ট্র্যাকার টেকনোলজি ছিল। আশাতীত দ্রুততার সঙ্গে বিচার শেষে রায় দিয়েছিলেন মাননীয় আদালত। I hold that this case belongs to the rarest of rare category and death sentence for all the convicts would be the adequate punishment in this case. মহামান্য হাইকোর্ট সাজা কমিয়ে দোষীদের জন্য বরাদ্দ করেছিলেন যাবজ্জীবন কারাদণ্ড। ডাকাতরা যখন পুলিশি হেফাজতে ছিল তখন আমি এবং অন্যান্য অফিসাররা প্রায় ডাকাতদের জিজ্ঞাসাবাদ করার জন্য বীজপুর থানায় যেতাম। এরকম একদিন গেছি, আইসি বীজপুর প্রবীর বললেন, বাচ্চাটা একবার দেখতে চাইছি যে মাকে ঠিক কে মেরেছিল। আমি আইসিকে বললাম, ঠিক আছে নিয়ে আসুন। বাচ্চাটা এলো বিমলবাবুর সঙ্গে। বাবুলালকে দেখি আমরা বললাম, এই লোকটি তোমার মাকে মেরেছিল। একটা লাঠি আনালাম, লাঠিটা বাচ্চাটার হাতে দিলাম, বিদ্যুতের হাতে। বললাম, তোমার মাকে যে মেরেছে তাকে তুমি শাস্তি দিতে চাও? যা ইচ্ছে শাস্তি তুমি দিতে পারো। বাচ্চাটা কিছু ফ্যাল করে তাকিয়ে রইল বাবুলালের মুখের দিকে, হাতে লাঠিটা নিল, তারপর একটু এগিয়েও গেল, তারপর থেমে গেল। লাঠিটা আইসির যে টেবিল ছিল সের উপর রাখলো, রেখে হাউ হাউ করে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে একটা কথাই বলছিল, তোমরা ওকে জিজ্ঞেস করো যে মাকে ও কেন মারল। আমার মা তো কিছু করেনি, মাকে কেন মারল, কেন ফেলে দিল মাকে? কি উত্তর দিতেন পুলিশ সুপার? কি বলতেন ডিআইজি? এমন কিছু দৃশ্য থাকে যখন মনের ভেতরটা একেবারে দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায়। এমন কিছু মুহূর্ত থাকে যখন চোখের জলকে আড়াল করা যায় না কোনো পোশাকের আড়ালেই। পুলিশ তো পরে, উর্দি তো পরে, পেশাদার তো পরে, আগে তো মানুষ। ফিরে আসছি পরের সপ্তাহে আবারও ক্রাইম ক্রনিকলসের আরো একটি রুদ্ধশ্বাস গল্প নিয়ে, যা গল্প হলেও সত্যি। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে।
কেসরি লাইট হাউস, কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস। নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।